এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা 2025 আরআরবি গ্রুপ ডি এবং এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলকে টার্গেট করে একটি ম্যাথের সেট নিয়েছি। এর আগে আমরা একাধিক ক্লাস দিয়েছি আরআরবি গ্রুপ ডি এনটিপিসির উপর এবং ডাব্লিউবিএসএসসি এবং গ্রুপ ডির উপর একাধিক ক্লাস দেওয়া রয়েছে। যাদের প্রয়োজন তারা প্লেলিস্টকে দেখতে পারো। আশা করি সেই ক্লাসটি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তবে আজকে অঙ্কগুলি শুরু করছি। প্রথম যে অঙ্ক রয়েছে সেটা সিম্পল ইন্টারেস্টের উপরে। ৫,০০০ টাকার একটি ধনরাশিকে আংশিকভাবে ৫% সরল সুদের হারে, আংশিকভাবে 10% সরল সুদের হারে ধার দেওয়া হয়েছিল। ৫ বছর পর প্রাপ্ত মোট সুদ ছিল ১,৭৫০ টাকা। তাহলে বার্ষিক 10% হারে সরল সুদের হারে দেওয়া হলে ধনরাশির পরিমাপ কত? দেখো, দুটো কেস রয়েছে এখানে। প্রথমটা বলছে 5% সরল সুদের হারে একটি অংশ, আরেকটি অংশ 10%। আর ওভারঅল আমাদের 5 বছরে যে সুদটা দেওয়া হয় সেটা দেওয়া রয়েছে এবং প্রিন্সিপালটা আমরা জানি। এখন আমাকে এখান থেকে বের করতে বলছে যে দুটো খাতে টাকাটা রাখা হয়েছে, একবার 5% এর ক্ষেত্রে, একবার 10%। কোনটাতে কত পরিমাণ এটা এখানে বের করতে হবে মোদ্দা কথা। এই টাইপের অঙ্ক দিলে আমরা কি করবো, অ্যালিগেশন পদ্ধতি ইউজ করবো। তাহলে প্রথম ফার্স্ট কেসে কত বলছে, একটা অংশ 5% হারে, সেটা পার্সেন্টে দেওয়া রয়েছে, 5% লিখে নিলাম। অপর অংশ 10%। কিন্তু ওভারঅল কত সুদের হার সেটা জানা নাই, কিন্তু আমাদের কন্ডিশন ডাটার মধ্যে দেওয়া রয়েছে প্রিন্সিপাল, টাইম, সুদ। তার মানে ওভারঅল যে সুদের হার সেটা আমি কোথা থেকে পাবো, এই তিনটে ডাটা থেকে বের করতে পারবো। তাহলে এটাতে মেইন কাজ হলো ওভারঅল সুদের হারটা বের করে নেওয়া। সেটাই আমাকে করতে হবে। তাহলে 5 বছরের সুদ হলো এত টাকা, তাহলে 1 বছরের সুদ কত বের করে নিই। তাহলে 5 দিয়ে ভাগ করব, 3 × 5 = 15, 14 থেকে 15 গেলে 2, 5 × 5 = 25, একটা শূন্য। এটা হলো 1 বছরের সুদ। তাকে প্রিন্সিপাল দিয়ে ভাগ ইন্টু 100। এটা হলো ওভারঅল সুদের হার, একবারে বেরিয়ে যাবে। 5 × 7 = 7%। তাহলে 7% ওভারঅলটা সবসময় আমরা মাঝখানে লিখবো। এরপরে কোনাকুনি, 10 থেকে 7 বিয়োগ করো, 3%। আবার 7 থেকে 5 বিয়োগ হবে 2%। এইখানে আমরা পেলাম এই যে অনুপাতটা 3:2, এটা হলো আমাদের প্রিন্সিপালের অনুপাত। এখন এই টাকাটা যে 5,০০০ টাকা যে অ্যামাউন্ট ছিল সেই টাকাটা তার মানে রাখা হয়েছিল 3:2 অনুপাতে, যেটা 5% এর ক্ষেত্রে সেটা 3, আর যেটা 10% এর ক্ষেত্রে সেটা 2। তাহলে আমাদের টোটাল কত, 3, 2, 5। এই টোটালের ভ্যালুই 5,০০০। তাহলে বলবো 5 এর ভ্যালু 5,০০০, 1 এর ভ্যালু তাহলে 1,০০০। আমাদের দরকার কি, কত পার্সেন্টের ক্ষেত্রে, 10% এর ক্ষেত্রে। 10% মানে এখানে আমাকে 2 এর মান বের করতে বলেছে। তাহলে 2 এর ভ্যালু 2,০০০ হবে সঠিক উত্তর, অপশন বি। যদি বলতো 5% এর ক্ষেত্রে, তাহলে 1 এর ভ্যালু 1,০০০, 3 এর ভ্যালু আমরা তখন বের করতাম, সেটা হতো 3,০০০। নেক্সট অঙ্ক, এটা ত্রিকোণমিতির উপরে দেওয়া রয়েছে cos 20, cos 40, cos 80। এই টাইপের অঙ্ক করতে গেলে একটা ফর্মুলা রয়েছে। এটা হলো একটা ফর্মুলা, সেটা হলো 1/4 cos of 3θ। কখন আমি এই ফর্মুলাটা ইউজ করব, যখন দেখবে এইভাবে দেওয়া রয়েছে cos θ ইন্টু cos 90° মাইনাস θ ইন্টু cos 60° মাইনাস θ ইন্টু cos অফ 60° প্লাস θ। এই আকারে দেওয়া রয়েছে। দেখো থিটা এখানে 20, 60 থেকে 20 বিয়োগ করো 40, তাহলে একটা cos 40 হ্যাঁ আছে আমার ইকুয়েশনে। 60 এর সঙ্গে 20 যোগ করো 80। তাহলে এই যখন ফর্মেশন থাকবে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। এই ফর্মুলাটা হলো 1/4 cos of 3θ। 1/4 cos of 3θ মানে থিটার ভ্যালু, মানে সর্বনিম্নটা, সেটা হলো 20। তাহলে 20, 3 × 60। 3θ আমার দরকার, আর থিটার মান 20, তাহলে 3θ, 3 × 20, তাহলে 1/4। আর cos 60° মান হলো হাফ, ক্যালকুলেশন করলে 1/8, অপশন সি। 12 দ্বারা বিভাজ্য এমন 100 থেকে 200-র মধ্যেকার সমস্ত সংখ্যার যোগফল নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো সংখ্যার রেঞ্জ হলো আমাদের 100 থেকে 200-র মধ্যে এমন কতগুলি সংখ্যা রয়েছে যারা 12 দ্বারা বিভাজ্য, এবং সেই সংখ্যাগুলোর সাম কত হবে সেটাই আমাকে নির্ণয় করতে বলছে। এই টাইপের অঙ্ক আমাদের আর্থমেটিক প্রোগ্রেশন যে রয়েছে, যে সমান্তর প্রোগ্রেস, সেই কনসেপ্ট দিয়েও করতে পারে। সেই কনসেপ্ট দিয়ে করবো। তাহলে দেখো 100 থেকে 200-র মধ্যে প্রথম সংখ্যা কোনটা, যেটা 12 দিয়ে ভাগ করলে মিলবে। 12 ঘরে নামতা পড়লে আমরা পাবো 7 × 84, 8 × 96, 9 × 108। 100-র চেয়ে বড়, তাহলে প্রথম সংখ্যা আমাদের পেয়ে গেলাম। 100-র চেয়ে একটু বড় হবে, সেটা হলো 108, 9 × 108।
তো শেষেরটা নিশ্চয়ই 200-র চেয়ে ছোট হবে, শেষেরটা আমাদের বার করতে যদি অসুবিধা হয় 200 দিয়ে তোমরা ভাগ করে দাও। 12 কে 12, 20 থেকে 12 গেলে 8, 0, তাহলে 6 12 72, অবশিষ্ট কত রইল 8। তার মানে 200 থেকে যদি আমরা 8 বাদ দেই তাহলে যেই সংখ্যাটা হবে সেটা শেষ সংখ্যা 100 থেকে 200-র মধ্যে যা 12 দিয়ে বিভাজ্য হবে, তাহলে 192। তার মানে এই সিরিজটা তাহলে এরকম হওয়া উচিত ছিল, প্রথমটা 108 সংখ্যা 100 আর 200-র মধ্যে, পরেরটা তার সঙ্গে 12 যোগ করতে হবে 120, তারপরে আমরা চলবে তার সঙ্গে 12 যোগ করো 132, এমন করে ডট 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 করে চলবে 192 শেষেরটা। এই যে এরকম করে সংখ্যাগুলো বাড়াবে এবং 192 পর্যন্ত 108 থেকে 192 পর্যন্ত কি যোগফল কত হবে সেটাই আমাকে নির্ণয় করতে বলেছে। এখন ভালো করে লক্ষ্য করো, এই নম্বরগুলো সমান্তর প্রকৃতির রয়েছে, মানে গ্যাপগুলো সমান, 20 থেকে 8 গেলে 12, 20 থেকে 32 গেলে 12, এই যে গ্যাপ সমান। সমান্তর প্রকৃতির ক্ষেত্রে আমাদের কিছু ফর্মুলা রয়েছে, সেটা কি? সেটা হলো tn পদ বের করার ফর্মুলা, সেটা হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আরেকটা আমাদের দরকার পড়বে সাম বের করার ফর্মুলা, সেটা হলো n/2 a প্লাস l। আমাদের তার মানে এখানে 108, 120, 132, 192 পর্যন্ত এরকম কতগুলি সংখ্যা আছে সেটার মানে হলো n, সেটাই আমাকে বের করতে হবে। সেটাকে বের করে নেই। তাহলে tn মানে শেষ পদটা, আমাদের শেষ পদের মান 192, tn। a মানে প্রথম পদ, যেটা হলো 108, প্লাস n মাইনাস 1 ইন্টু d মানে গ্যাপ, দেখো 108 120 গ্যাপ কত 12, এটা হলো d। এবার আমরা এখান থেকে n এর মানটা বের করব, কতগুলো সংখ্যা পাবো সেটাও পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। 12 দিয়ে কাটাকাটি যাচ্ছে সবগুলোকে, দেখো 12 কে 12, 9 12 108, 12 কে 12, 8 থেকে 12 গেলে 12 কে 12 আর 7, 6 12 72। তাহলে 16 থেকে 9 বিয়োগ যাবে 7 আর মাইনাস 1 রয়েছে যোগ হয়ে যাবে 8, একবারে করে দিলাম। তাহলে n ইকুয়াল টু আমরা পেলাম a। তাহলে n এর মানটা আমরা বের করে পেলাম, আর প্রথম পদ মানও জানি 108 এবং শেষ পদের মান জানি 192, প্লাস এখন সাম বের করতে পারবো। n এর জায়গায় 8 বসবে, 2, a মানে প্রথম পদ 108, শেষ পদ মানে হলো 192। তাহলে কাটাকাটি করে দাও 4, এবার তোমাকে যোগ করতে হবে, 8 2 10, 9 কে 10, 1 1 2 কে 3, 3 4 1200 হবে আমাদের সঠিক উত্তর। নিচের পাই চার্টটি 2018 সালে গ্রীষ্মকালীন ছুটিতে বিভিন্ন শখের ক্লাসের নাম নথিভুক্ত করা একটি মহানগরের শিক্ষার্থী শতাংশ প্রদর্শিত করে। যদি মোট শিক্ষার্থীর সংখ্যা এত হয় তবে ক্যারাটে, রান্না আর সৃজনশীল লেখনী ক্লাসের নাম নথিভুক্ত শিক্ষার্থীর সংখ্যা কত ছিল? তাই টোটাল ক্যান্ডিডেট হলো 3500। আমাদের বের করতে হবে ক্যারাটে, তুমি ছবি দেখে গ্রাফটা দেখে বুঝে নাও ক্যারাটে কত রয়েছে। ক্যারাটে আমাদের 25% হলো ক্যারাটে 25। আর দরকার রান্নার ক্ষেত্রে মানে কুকিং ক্ষেত্রে 8%, 8। আর দরকার সৃজনশীল মানে ক্রিয়েটিভ 14। টোটাল কত হলো? 8 4 12 আর 5 17, 2 1 3 1 4, 47%। টোটাল ক্যান্ডিডেট 3500, তার মানে 3500 47% বের করলেই আমাদের এই অ্যান্সার বেরোবে। 3500 টোটাল তার 47%, যারা হলো কি ক্যারাটে, রান্না এবং সৃজনশীল মিলিয়ে বাই 100। এই 0 0 কাটো, 35 কে 37 দিয়ে গুণ করতে হবে। আমরা প্রথমে 5 দিয়ে গুণ করে নিই, পরে 7 দিয়ে গুণ করব। 5 7 35 এর 5, 4 5 20 আর 3 23, 5 দিয়ে গুণ হয়ে 7 পড়ে থাকবে। এবার 7 দিয়ে গুণ করো, 5 7 35 এর 5, 3 7 21 আর 3 24, 7 দোকানে 14 আর 2 16, তাহলে 1645 হবে সঠিক উত্তর। রানা এবং রণবীরের মধ্যে একটি নির্বাচন হয়। রানা 40% ভোট পান এবং 60,000 ভোটে পরাজিত হন। রণবীরের পক্ষে আসা মোট ভোটের সংখ্যাগত নির্ণয় করতে বলেছে। তাই দুজনের মধ্যে ভোট হয়েছে, একজন হলো রানা আর একজন রণবীর। রানা মোট ভোটের 40% পেয়েছে, আমি ধরলাম মোট ভোট 100, তাহলে রানা ভোট পেয়েছে 40% এবং 60,000 ভোটে পরাজিত হন তিনি। আর রণবীরের পক্ষে আসবে, তাহলে রানা যদি 40% ভোট পায় বাকিটা নিশ্চয়ই রণবীর পাবে। তাহলে 100 থেকে 40 আমাকে বিয়োগ করতে হবে, 60% পেল রণবীর। আর কত পার্সেন্ট ভোটে হারালো একে অপরকে? 60,000 ভোটে পরাজিত, মানে এই গ্যাপটা তার মানে দেওয়া রয়েছে, প্রাপ্ত ভোটের গ্যাপ দুজনের 20%। এই 20% এর ভ্যালু হলো 60,000, এত ভোটে পরাজিত করেছে 1 2 3। তাহলে একের ভ্যালু হলো আমাদের 60,000 বাই 20। আমাকে টোটাল ভোটার বের করতে মানে 100 এর ভ্যালু আমাকে বের করতে বলেছে।
তাহলে এই শূন্য কাটো, 2 দিয়ে যদি কাটি 50, তাহলে 5 6 30 আর 1 2 3 4। আচ্ছা, আমাদের কি বের করতে বলেছিল? সরি, আমরা এখানে টোটাল ভোটার বের করে ফেলেছি, 100 মান করে টোটাল ভোটার। আমাকে এখানে বের করতে বলছে রণবীরের পক্ষে আসা ভোট। আচ্ছা, মানে 60% এর ভ্যালু বের করতে হবে। একের ভ্যালু আমাদের এখানে যে টোটাল ভোটার বলতো, তাহলে অ্যান্সার হতো এটা। তাহলে একের ভ্যালু আমাদের কত বেরিয়েছিল? 5 6 30। একের ভ্যালু হলো এতটুকুই নিতে হবে, 20% এর ভ্যালু এত, মানে 20 দিয়ে ভাগ করতে হবে। তাহলে একের ভ্যালু হবে 0 0 কাটো 3 আর 3টা শূন্য। এই যে একের ভ্যালু, এটা হলো একের ভ্যালু। আমাকে দরকার রণবীরের পক্ষে আসা। রণবীরের 60% ভোট পেয়েছে, 60 ভ্যালু বের করতে বলেছে। 3 6 18 1 2 3 4, অপশন ডি। আর যদি বলতো টোটাল ভোটার কত, তাহলে এটা 12.50 টাকা প্রতি বর্গ মিটারের হিসাবে একটি ঘরের মেঝে তৈরি করতে মোট খরচ এত টাকা। যদি প্রস্থ দৈর্ঘ্যের অনুপাত 2:3 হয়, তাহলে দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো, প্রথম কন্ডিশনে বলে হচ্ছে এত টাকায় 1 বর্গ মিটার মেঝে তৈরি হয়। তাহলে 1 বর্গ মিটার মেঝে তৈরি করতে, 1 স্কোয়ার মিটার মেঝে তৈরি করতে টাকা লাগে 12.50, এবং টোটাল টাকা মানে মেঝেটা টোটালটা যদি আমাদের করা হয়, মেঝেটা তৈরি করা হয়, এবং টোটাল খরচ পড়ে হলো আলটিমেট টোটাল খরচ 3675। তাহলে এখান থেকে তোমরা বলতে পারবে এই মেঝেটার ক্ষেত্রফল কত ছিল। তাহলে 12.50 টাকায় 1 বর্গ মিটার তৈরি হয়, তাহলে এক বর্গ মিটার তৈরি হবে, 1 দিয়ে ভাগ করতে হবে এততে কত, মধ্যে ভাগ করলে পরেই আমি টোটাল টাকাকে যদি 1 বর্গ মিটার তৈরি করতে কত টাকা লাগে সেটা দিয়ে ভাগ করে দেই, তাহলে আমাদের বেরোবে এখানে টোটাল ক্ষেত্রফলটা কত। সেটাই আমাকে আগে বের করে নিতে হবে যে মেঝের ক্ষেত্রফলটা কত, মেঝের এরিয়া। তাহলে টোটাল টাকা 3675, আর 1 বর্গ মিটার যত টাকা খরচ হয় সেটা দিয়ে ভাগ করতে হবে। 12.50 মানে 12.5 আমি বলতে পারি, 12 সমস্ত 1/2। তাহলে 3675, 12 দোকানে 24 আর একে 25, 12 দোকানে 24 25, 25/2, তাহলে নিচে উপরে 2 যাবে, নিচে 25 আসবে। তাহলে এটা হলো আমাদের টোটাল এরিয়া মেঝেটা, সেটা বের করে ফেললাম। এখন কাটাকাটি একটু করতে হবে। তাহলে 5 দিয়ে যদি করি আমরা কাটাকাটি, 5 7 35, 1 3 5 15, 2 5 5 25, 5 5 25, 5 7 35, 1 17, 3 15, 2 25। আবার 5 দিয়ে কাটো, 5 অক্ষে 5, 7 থেকে 5 গেলে 2 23, 4 5 20, 3 35, 5 7 35, 5 70 3। এবার 147 ইন্টু, এটাই হলো আমাদের টোটাল এরিয়া। এখন কি বলেছে, প্রস্থ দৈর্ঘ্যের অনুপাত যেটা দেওয়া রয়েছে 2:3, 2:3 হলো প্রস্থ আর দৈর্ঘ্য। তাহলে প্রস্থ আমি বলতে পারি 2x আর দৈর্ঘ্য বলতে পারি 3x। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ করলে ক্ষেত্রফল, আর ক্ষেত্রফল আমাদের জানা, তাহলে ক্ষেত্রফল হবে 3x, 3 গুণ করতে হবে ক্ষেত্রফল বের করতে গেলে দৈর্ঘ্য গুণন প্রস্থ। 3 দোকানে 6x স্কয়ার ক্ষেত্রফল আমাদের টোটাল এরিয়া 6x স্কয়ার। এই টোটাল এরিয়ার মান আমরা বের করলাম 137 ইন্টু 2, তাহলে আমি যেগুলো লিখতে পারি 147 ইন্টু 2। কাটাকাটি করে দাও, 3 3 4 12, 2 27, 3 9 7। তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 49। x ইকুয়াল টু বর্গমূল করলে 7 হবে, তাহলে x এর মান 7, তাহলে 2 4 মানে প্রস্থ, 7 দোকানে 14 হলো আমাদের প্রস্থ, আর দৈর্ঘ্য মানে 3x, তাহলে x এর মান 7 বসাবো, 3 7 21 হলো আমাদের দৈর্ঘ্য। আমরা দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে অ্যানসার 21। একটি ট্রেন মুম্বাইয়ের উদ্দেশ্যে 80 কিলোমিটার বেগে ব্যাঙ্গালোর রেলওয়ে স্টেশন ছেড়ে রওনা হলো। 1 ঘন্টা পর অপর একটি ট্রেন মুম্বাই উদ্দেশ্যে ব্যাঙ্গালোর রেলওয়ে স্টেশন ছেড়ে রওনা হলো এবং 100 কিলোমিটার গতিতে। প্রথম ট্রেনের সাথে দেখা করতে দ্বিতীয় ট্রেন কত ঘন্টা সময় নেবে? তাহলে প্রথম ট্রেন 80 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটছে, প্রথম ট্রেনের গতিবেগ। মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হলো ব্যাঙ্গালোর থেকে, তাহলে এটা ব্যাঙ্গালোর আর এটা মনে করো মুম্বাই। তাহলে 80 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে ব্যাঙ্গালোর থেকে মুম্বাইয়ের দিকে, আর সে 1 ঘন্টা যাত্রা করলো। তাহলে 1 ঘন্টা যাত্রা করার পর পরে আরেকটি ট্রেন যাত্রা শুরু করলো, সেই ট্রেনটি দেখো কোন দিক থেকে কোন দিকে সেটা লক্ষ্য করতে হবে। অপর একটি ট্রেন মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু, মানে একই দিকে যাত্রা শুরু করছে যে অপর ট্রেন। এটা দেখো মুম্বাইয়ের উদ্দেশ্যে ব্যাঙ্গালোর স্টেশন থেকে রওনা হলো, ছেড়ে দেওয়া হলো, তাহলে মুম্বাইয়ের উদ্দেশ্যে অপর ট্রেনটা যাচ্ছে, মানে একই দিকে যাচ্ছে। তার গতিবেগ কত দেখি বলছি, প্রথম ট্রেনের সাথে দ্বিতীয় ট্রেন কত ঘন্টা সময় নেবে মিট করতে, সেটা আমাকে বের করতে বলছে। আর তার গতিবেগ দেওয়া রয়েছে 100 কিলোমিটার পার আওয়ার। তার মানে মোদ্দা কথা, দুটোই ট্রেন যাচ্ছে। একটি ট্রেন ব্যাঙ্গালোর থেকে মুম্বাই দিকে যাচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার বেগে, অপর একটি ট্রেন যাচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার বেগে একই দিকে, এবং 1 ঘন্টা পর অপর ট্রেনটা যাত্রা শুরু করছে। এটাই হলো মেইন কন্ডিশন।
এখান থেকে আমাকে বের করতে বলছে যে প্রথম ট্রেনের সাথে দ্বিতীয় ট্রেনের দেখা হবে কখন। দ্বিতীয় ট্রেনটা গতিবেগ বেশি, অবশ্যই ছুঁয়ে ফেলে, সেই টাইমটা কত সেটা আমাকে বের করতে বলছে। তাহলে এই টাইপের অঙ্ক কিন্তু রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট আমাকে জানতে হবে। ট্রেনটা দেখো দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, তাহলে একই দিকে যখন যাবে তখন রিলেটিভ ভেলোসিটি বের করতে গেলে আমাদের বিয়োগ করতে হয়। তাহলে এইখানে প্রথম ট্রেনের গতিবেগ 80 কিলোমিটার পার আওয়ার, দ্বিতীয়টার 100 কিলোমিটার পার আওয়ার, তাহলে রিলেটিভ ভেলোসিটি হবে 100 থেকে 80 বিয়োগ, তার মানে 20 কিলোমিটার পার আওয়ার হলো রিলেটিভ ভেলোসিটি। এবার ভালো করে লক্ষ্য করো, যেহেতু প্রথম ট্রেনটা আর দ্বিতীয় ট্রেনের থেকে 1 ঘন্টা আগে যাত্রা শুরু করেছে, তাহলে প্রথম ট্রেনটা নিশ্চয়ই 1 ঘন্টার মধ্যে কিছু না কিছু দূরত্ব অতিক্রম করবে। প্রথম ট্রেনটা 1 ঘন্টায় কতটা দূরত্ব অতিক্রম করবে সেই ডিস্টেন্সটা আমি বের করে নিই। তাহলে প্রথম ট্রেনের গতিবেগ 80 কিলোমিটার পার আওয়ার, তাহলে 1 ঘন্টায় 80 কিলোমিটারই অতিক্রম করবে, 80 × 1। তাহলে প্রথম ট্রেনটা অ্যাডভান্স 80 কিলোমিটার অতিক্রম করলে এখন এই যে 80 কিলোমিটার মেকআপ দিতে হবে, তাহলে এখন এই মেকআপটা হবে রিলেটিভ ভেলোসিটিতে, তারপরেই ধরে ফেলবে। আর রিলেটিভ ভেলোসিটি আমাদের কত 20, এতে ভাগ করে দেবো। তাহলে ডিস্টেন্সকে গতিবেগ দিয়ে ভাগ হলো, রিলেটিভ ভেলোসিটি দিয়ে ভাগ করলো, তার মানে এখান থেকেই আমি বের করতে পারবো টাইমটা কত। তাহলে 4 ঘন্টা। একটি ধনরাশি চক্রবৃদ্ধি সংযোজিত হয় 2 বছর পর এত টাকায় পরিণত হয় এবং 3 বছর পর এত টাকায় সুদের হার নির্ণয় করে। মানে প্রিন্সিপালটা দুটো কন্ডিশনের ক্ষেত্রেই সেম। তাহলে 3 বছরে কোনো একটা মূলধন চক্রবৃদ্ধি সুদে 13310 টাকায় পরিণত হয়, সেই পরিমাণই মূলধন 2 বছরের ক্ষেত্রে 12100 টাকায় পরিণত হয়। তাহলে আমাকে এখান থেকে বের করতে হবে সুদের হার কত ছিল। যখন এই টাইপের অঙ্ক দেবে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আর গ্যাপটা দেখবে 1 বছর, তখন সুদের হার বের করার সবচেয়ে সহজ টেকনিক প্রথমে দুটো ডিফারেন্স নেবে, 0 0 1 1ই, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1, এই ডিফারেন্সটা হলো এত। এই ডিফারেন্সটাকে উপরে নাও 1210 ডিভাইডেড বাই কম বছরের জন্য অ্যামাউন্ট কত সেটাকে নিচে দিতে হবে। 2 বছরের জন্য 12100, যেহেতু পার্সেন্টেজ আনতে হবে সুদের হার 100 দিয়ে একবারে কাটাকুটি, তাহলে 10%। অপশন সি। এ, বি এবং সি একটি কাজ যথাক্রমে 40 দিন, 7 দিন, 80 দিনে সম্পন্ন করে। তিনজনই একসাথে কাজ করেছিল, কিন্তু এ কাজ শেষ হওয়ার 11 দিন এবং বি 8 দিন আগে কাজ শেষ হয়ে গেল। কতদিনে সমগ্র কাজটি শেষ করে? তাহলে এ কাজ শেষ হওয়ার 11 দিন আগে আর বিও 8 দিন আগে, তাহলে আগের অঙ্ক। এই টাইপের অঙ্ক ক্ষেত্রে প্রথমে আগে আমি প্রত্যেকের এফিসিয়েন্সিটা বের করে নেবো আগে। এ, বি, সি। এ 40 দিনে একটি কাজ করে আর বি 7 দিনে একটি কাজ করে, সি 80 দিনে। তাহলে টোটাল ইউনিট কাজ মানে আমাদের এলসিএম করতে হবে, সেটা হলো 240। তাহলে প্রথমটার এফিসিয়েন্সি হবে 424, ভাগ করতে হবে 40কে 40 দিয়ে, 424। এটা হলো টাইম, এটা টোটাল ইউনিট, এটা হলো এফিসিয়েন্সি। একই রকম ভাবে পরেরটার হবে 424 4, পরেরটা 3। ক্লিয়ার? এখান থেকে এবার দেখো এ কাজ শেষ হওয়ার 11 দিন আগে আর বি কাজ শেষ হওয়ার 8 দিন চলে গিয়েছে, তার মানে টোটাল ইউনিট কাজ ছিল 240। তাহলে এরা যদি 11 দিন আগে চলে যায়, বি 8 দিন আগে চলে, তাহলে 11 দিন আগে কিছুটা, 11 দিন আগে গেলে চলে গিয়েছে, 11 দিন কিছুটা তো কাজ করতো, সেটাকে আমি ওদের সাথে যোগ করে দিব আলটিমেটলি। তাহলে এ কত 11 দিন আগে, তাহলে এর এফিসিয়েন্সি হলো 6, তাহলে 6 11 66, এই যে এত ইউনিট। আর বি হলো 8 দিন আগে, তাহলে 4টা 32। আগের অঙ্ক বলে ডাইরেক্ট যোগ, টোটাল 11 দিনকে এফিসিয়েন্সি দিয়ে গুণ করে ইউনিট পে নিয়ে যোগ করে দেবে। পরেরটার কত 8 দিন 4 এফিসিয়েন্সি, 4টা 32। তাহলে এখন টোটাল ইউনিট কাজটা হলো, এই টোটাল ইউনিট কাজ করে টোটাল টাইম এফিসিয়েন্সি কত ছিল, 3 জনে মিলে করেছে 6 4 10 3 13। আর টোটাল ইউনিট কাজকে আমি এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আলটিমেট কতটা টাইম লাগলো সেটাই আমাকে বের করতে বলেছে। সবগুলোকে আমাকে যোগ করতে হবে। তাহলে দেখো 6 2 8 আর 6 3 9 98, তাকে 240 দিয়ে যোগ করে দাও। 8 9 4 13, 2 1 3, 338 ডিভাইডেড বাই 13। তাহলে 13 দোকানে 26, 7 78, 6 13 26, যেতে তারা সমগ্র কাজটি শেষ করবে। পরেরটা এবিসিডি একটি বর্গক্ষেত্র, এক্স হলো এবি এর মধ্যবিন্দু, ওয়াই হলো বিসির উপর একটি বিন্দু, যেটি এমন ভাবে রয়েছে যে বি ওয়াই 1/3 বিসি হয় আর বি এক্স এর ক্ষেত্রফল দেওয়া। তাহলে এসি এর দৈর্ঘ্য কত, তার ছবি তোমাকে ড্র করতে হবে। একটা বর্গক্ষেত্র বলেছে এবিসিডি, এই যে একটা বর্গক্ষেত্র এ বি সি ডি। এক্স হলো এবি এর মধ্যবিন্দু, মানে মাঝখানে থাকবে এই পয়েন্টটা এক্স। আবার ওয়াই হলো বিসি এর উপর একটি বিন্দু, যেটি কি বি ওয়াই 1/3 দিতে, মানে এটাকে 3টা পোর্শনে ভাগ করো। এই 3টা 1/3 বলছে বি ওয়াইটা, তাহলে এখানে বি ওয়াই, ওটা যদি 1 1 করে হয় তাহলে এই যে, তাহলে এত। তাহলে এইখানে যে একটা ত্রিভুজ উৎপন্ন হলো, এই ত্রিভুজ নিয়েই মেইনলি কেস।
এই ত্রিভুজটার ক্ষেত্রফল দাঁড়াবে 300, তার মানে যে বি এক্স ওয়াই এর ক্ষেত্রফল, বি এক্স ওয়াই এই পোর্শনটা, বি এক্স ওয়াই এর ক্ষেত্রফল দেওয়া রয়েছে 300 সেন্টিমিটার স্কয়ার। এখান থেকে আমাকে বের করতে বলছে এটা বর্গক্ষেত্রকার ফিগার, এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত, এসি এর মান কত, এই হলো। তাহলে এইটা করতে গেলে আমি বি এক্স ওয়াই যে ত্রিভুজের ফর্মুলা, ক্ষেত্রফল বের করার ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করবো। বি এক্স ওয়াই একটা ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা রয়েছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ত্রিভুজটার ভূমি মানে বি এক্স, আর উচ্চতা মানে আমাদের ত্রিভুজটার বি ওয়াই, এটা উচ্চতা, বি এক্স ইন্টু বি ওয়াই। এই যে ত্রিভুজটা রয়েছে তার ক্ষেত্রফল দেওয়া রয়েছে 300। আরো এখানে আমাদের দুটো কন্ডিশন আমাদের সাহায্য করবে এই অঙ্কটা করতে। এক নম্বর কন্ডিশন হলো বি ওয়াই 1/3 অফ বিসি। আরেকটা কন্ডিশন কি, এক্স হলো এবি এর মধ্যবিন্দু, তাহলে আমি বলতে পারি বি এক্স ইকুয়াল টু হাফ অফ এবি, তার মানে এবি যেটা রয়েছে তার অর্ধেক বি এক্স। এই দুটো কন্ডিশনও কাজে লাগবে এই অঙ্কটা করতে। তাহলে বি এক্স এর জায়গায় তাহলে আমি লিখতে পারি 1/2 বি এবি ইন্টু বি ওয়াই এর জায়গায় আমি লিখতে পারি 1/3 বিসি, যার ভ্যালু হলো 300। 3 2 দোকানে 4, 3 4 12, তাহলে বি এ ইন্টু বিসি ইকুয়াল টু 3 12 3600। এবার ভালো করে লক্ষ্য করো, বি এ বিসি আসলে এগুলো কি, বর্গক্ষেত্রের বাহু, আর বর্গক্ষেত্রের চারটা বাহু সমান, তাহলে বি এর জায়গায় আমি বিসিও লিখতে পারি বা বিসি এর জায়গায় আমি বিও লিখতে পারি, তার মানে এর মধ্যে তো স্কোয়ার হবে। তাহলে বিসি এর জায়গায় আমি বিএ লিখলাম, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 3600। তাহলে এখান থেকে আমি বি এর মান বের করব, তাহলে বি এর মান হবে বর্গমূল, তার মানে 60। তাহলে বি এ যদি 60 হয় মানে এটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা বের করে ফেললাম, তাহলে বর্গক্ষেত্রের প্রতিটা বাহু সমান 60 60 60। এখন বলছে কর্ণের দৈর্ঘ্য কত, এসির মান, তাহলে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বের করার ফর্মুলা হলো বাহু √2, বাহুর মান 60, এই তো এটা হলো বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য বের করার ফর্মুলা, এটাই আমাকে বের করতে হচ্ছে অপশন ডি। তাহলে কর্ণের দৈর্ঘ্যের বর্গক্ষেত্রের ফর্মুলা হলো বাহু √2, সাইড √2, এটা মাথায় রাখবে। একটি সমবাহু ত্রিভুজ এবিসি যার বাহু দৈর্ঘ্য 28 সেমি, অপর একটি সমবাহু পিকিউআর বাহু দৈর্ঘ্য নির্ণয় করুন যার ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি ক্ষেত্রফলের 16 গুণ। আচ্ছা, একটা ত্রিভুজ রয়েছে এ বি সি, যার একটি ত্রিভুজ সমবাহু, প্রত্যেকটা বাহু সমান হবে, তার মানে 28 28 করে হবে। নেক্সট কন্ডিশন বলছে অপর একটা সমবাহু ত্রিভুজ পি কিউ আর, এটাও সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহু সমান। এখন এই যে পি কিউ আর সমবাহু ত্রিভুজ রয়েছে তার বাহু দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলেছে, এর বাহু দৈর্ঘ্য কত, সাইডটা কত। আর এখানে আমাদের দেওয়া রয়েছে একটা কন্ডিশন যে নির্ণয় করুন যার ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের 16 গুণ, তার মানে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের 16 গুণ। এই যে কন্ডিশনেই বলা রয়েছে এবিসি এর ক্ষেত্রফলের 16 গুণ পি কিউ আর এর ক্ষেত্রফল, এটা আমি লিখে নিলাম। তাহলে এবার লক্ষ্য করো, আমি এখান থেকে এটা লিখতেই পারি ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু 16/1। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি, সমবাহু ত্রিভুজ √3/4 বাহু স্কয়ার, এটারও তাই সমবাহু ত্রিভুজ বাহু স্কয়ার, তার মানে কি ক্ষেত্রফলটাকে যেটা আমরা জানি ক্ষেত্রফলের রেশিও, তাহলে ক্ষেত্রফলের রেশিও দেওয়া জানা রয়েছে 16:1। তাহলে ক্ষেত্রফলটাকে যদি আমরা বর্গমূল করে দিই তাহলে বাহু পাবো, এটাই কনসেপ্ট। তাহলে এখান থেকে বাহুর মান বের করে নিই, তাহলে পি কিউ আর যে কোনো একটা বাহু, প্রত্যেকটা বাহু সমান, কোনো আমাদের অসুবিধা নেই। কিউ আর বাই বিসি, তাহলে এর বর্গমূল করে দিলেই বাহু বেরোয় যাবে ক্ষেত্রফল থেকে। তাই 16 এর বর্গমূল 4, 1 এর বর্গমূল 1। তাহলে দেখো এবিসির একটি বাহুর মান দেওয়া রয়েছে, এবিসির একটি বাহু মানে বিসিও ধরতে পারি আমরা, এবিও ধরতে, সেটার ক্ষেত্রে কোনো ফ্যাক্ট নেই। তাহলে এবিসির মান 1, তাহলে 1 এর ভ্যালুই তার মানে 28। এখান থেকে আমাকে বের করতে বলছে পি কিউ আর এর বাহু মান কত, পি কিউ আর মানে 4 এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাই 4 এর ভ্যালু হবে 4টা 32, 4 দোকানে 8 আর 3 11, 100 অপশন। একটি পরীক্ষায় 55% পরীক্ষার্থী ইংরেজিতে, 35% গণিতে, 20% উভয় বিষয়ে পাস করেছে। উভয় বিষয়ে ফেল করা মোট পরীক্ষার্থী এতজন হয়, তাহলে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে তা নির্ণয় করতে বলেছে। তার মানে ভেন ডায়াগ্রামের সাহায্যে অঙ্কটা করে দিচ্ছি।
এটা হলো আমাদের ইংলিশ, এটা আমাদের ম্যাথ, এটা হলো উভয় উভয় সবই দেখো কি দেওয়া রয়েছে, এত পার্সেন্ট ইংরেজিতে, এত পার্সেন্ট গণিত, এত পার্সেন্ট সে পাস করেছে, তাই কোনো তোমার অসুবিধা নেই, সবগুলি পাশে রয়েছে। তাহলে ইংরেজির ক্ষেত্রে পাস করেছে 55%, ম্যাথের ক্ষেত্রে 35%, আর ওভারঅল মানে সেটা তো 20%। তাহলে এখন বলো শুধু ইংলিশে পাস করেছে কত, 55 থেকে 20 আমাকে বিয়োগ করতে হবে, 35%। শুধু ম্যাথে পাস করেছে 35 থেকে 20 বিয়োগ করতে হবে, 15%। তাহলে ওভারঅল পাস করেছে কত, তাহলে যোগ করে দাও, 35 আর 15 যোগ করলে হয় আমাদের 40 50, আর 20 যোগ করবে 70, তাহলে ওভারঅল পাস 70। কিন্তু আমাদের এখানে দেওয়া রয়েছে উভয় বিষয়ে ফেল করা পরীক্ষা, তাহলে বোথ বিষয়ে পাস হলো 70, তাহলে বোথে ফেল কত, আমাদের টোটাল ক্যান্ডিডেট পার্সেন্টেজ দিয়ে অঙ্ক হচ্ছে, তো টোটাল ক্যান্ডিডেট 100, তাহলে 100 থেকে আমাকে 70 মাইনাস করতে হবে, এটাই হবে বোথ ফেল, এটা হলো 30%। এটা আমাদের ফেল বেরিয়ে গেল, এই ফেলের ভ্যালু হলো 1200, তাহলে আমি বলতে পারি 30% এর ভ্যালু ইজ ইকুয়াল টু 1200। তাহলে এই 0 0 কাটো, তাহলে 1% এর ভ্যালু আমরা পাবো 3 4 12 40। আমাকে বের করতে টোটাল ক্যান্ডিডেট কত, মানে 100% এর ভ্যালু, তাহলে 4 একটা 0 আর দুটো 0, অপশন এ। 150টি বস্তুর গড় 45, যদি গণনার সময় দুটি বস্তু ভুলভাবে 38 এর স্থলে 46, সরি 38 এবং 46 স্থলে 83 এবং 76 নেওয়া, তাহলে সঠিক গড় কত ছিল? তাহলে 150টি সংখ্যা ছিল বা বস্তু ছিল যাদের গড় হলো এভারেজ 45। এখন ভুল করেছে সে কাউন্ট করতে গিয়ে 38 এবং 46 এর জায়গায় 38 এবং 46, 38 এর জায়গায় নেওয়া হয়েছে 83, আর 46 এর জায়গায় ভুল করে নেওয়া হয়েছে 76, যেটা ভুল করে সেটাকে মাইনাস করে দেবো। তাহলে আলটিমেটলি এর ফলে কতটা এভারেজ বাড়বে বা কমবে সেটা এখান থেকে আমি বের করে নিতে পারবো, সেটাই আমাদের দরকার। আর টোটাল নম্বর কত ছিল 150, তাহলে এখান থেকে আমি কি বের করলাম, যতটা মনে করো 38 আর 46 ছিল এর পরিবর্তে নেওয়া হয়েছে যত সেটা বিয়োগ করে দিলাম। এই বিয়োগ করার ফলে আমি কি পাবো হলো এটা, যে এই ভুল করার ফলে আলটিমেট এভারেজটা কতটা বাড়বে বা কতটা কমবে সেটা আমি এখান থেকে নির্ণয় করতে পারবো, সেটাই এটা বের করছি। প্লাসে যদি সাইন আসলে বাড়বে, মাইনাস সাইন আসলে কমবে এভারেজটা। তাহলে এবার যোগ করো, 8 6 14, 4 3 7 থেকে 8, 8 6 14, 4 3 7 থেকে 8, মাইনাস 6 3 9 8 7 15, 6 3 9 8 7 15, নিচে 150। 9 থেকে 4 বিয়োগ করলে 5, 15 থেকে 8 বিয়োগ করলে 7, বড় সংখ্যা চিহ্ন মাইনাস, নিচে 150, 75 দোকানে 150, তার মানে মাইনাস, 1 কে 2 দিয়ে ভাগ করলে 0.50। তাহলে অ্যান্সার কিসে আসলো এখানে মাইনাস, তার মানে ওভারঅল এভারেজটা কমবে, সঠিক গড় কমে যাবে। যদি প্লাস হতো তাহলে যোগ করতে হতো, মাইনাস মানে বিয়োগ করতে হবে, তাহলে 0.50 বিয়োগ করে দেবো 45 থেকে, তাহলে অ্যান্সার আমরা পাবো 44.50, অপশন এ। একটি মিলিয়নায়তনে এতজন শিক্ষার্থী এমনভাবে বসে আছে যে সেই একটি বসার সারিতে যতজন শিক্ষার্থী রয়েছে ততটাই সারি রয়েছে, তাহলে মিলিয়নায়তনে কয়টি সারি রয়েছে, তার মানে যতগুলো সারি ততগুলো ছাত্র, তাহলে টোটাল কত হলো শিক্ষার্থী, তার মানে এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ারের ভ্যালু দেওয়া রয়েছে 6 8 8 9, আমি কতগুলি সারি ছিল মানে এক্স এর মান বের করতে হবে, তার মানে বর্গমূল করে দিলেই হবে, তাহলে 6 8 8 9, তাহলে 8 8 64, 3 8 9, 8 এর ডাবল 16, 3 দিয়ে মিলবে, 3 তিরিক্ষে 9, 4 হবে, 8 এর 4 3 তিরিক্ষে 9, 348, তাহলে 83, 4 8 9, তাহলে x এর ভ্যালু আমরা পেলাম 83, অপশন সি। 2 মিটার গভীর এবং 21 মিটার একটি নদী 5 কিলোমিটার পার আওয়ার বেগে বয়ে চলছে, তাই 10 মিনিটের মধ্যে কত লিটার জল সমুদ্রে পাতিত করবে? তাহলে নদীটার দেখো গভীরতা জানি, প্রশস্ত জানি, ব্রেড জানি, তাহলে এখান থেকে হাইটটা দরকার, দৈর্ঘ্যটা দরকার, তার মানে এটা আয়ত ঘনকার ফিগারের কনসেপ্ট দিয়ে এই অঙ্কটা করতে হবে, এতটুকু তোমাদের বোঝা গেল। তাহলে আয়ত ঘনকার কি, জল যে প্রবাহিত হবে, তার মানে এখানে আয়তনের কেস, গভীরতা মানে এখানে হাইট, তার হাইটটা দেওয়া রয়েছে নদীটার 2 মিটার, ব্রেড দেওয়া রয়েছে 21 মিটার, তাহলে নদীতে কিসের মাধ্যমে জলটা প্রবাহিত হচ্ছে, এই যে নদীর মনে করো, তাহলে কত 1 ঘন্টায়
যাচ্ছে 5 কিলোমিটার, মানে 5 কিলোমিটার পার আওয়ার বেগে যাওয়ার অর্থ কি 1 ঘন্টায় যায় হলো 5 কিলোমিটার, 1 ঘন্টায় এখান থেকে এতটুকু গেল, মানে এটা আমরা 5 কিলোমিটার। তার মানে এই যে 5 কিলোমিটার এখন কি হিসেবে আমাকে ডিনোট করতে হবে, হাইট হিসাবে। তাহলে এর সাহায্য নিয়েই আমি বের করতে পারবো 1 ঘন্টায় সেটা কতটা জল সমুদ্রে পাতিত হয়। তাহলে 1 ঘন্টা সমুদ্র জল পাতিত হওয়া মানে জলের আয়তনটা বের করা, আর এখানে 5 কিলোমিটারকে হাইট হিসেবে আমাকে ডিনোট করতে হবে। যখনই এই টাইপের অঙ্ক দিবে শর্টভাবে মনে রাখো, এখানে যদি এত কিলোমিটার বেগে চলছে এই টাইপের অঙ্ক দেয় তখন 5 কিলোমিটার হাইট বুঝতে হবে। তাহলে 1 ঘন্টায় কতটা জল পাতিত করে সমুদ্রের মধ্যে সেটা আমি হিসাব করি, মানে আয়তন বের করতে হবে 1 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় 5 কিলোমিটার যায়, এটাই হাইট, এই জন্য 1 ঘন্টা কিন্তু হলো, এটা মাথায় রাখতে হবে। 1 ঘন্টায় 5 কিলোমিটার। তাহলে আয়তন বের করার ফর্মুলা কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে 2 গুণন 21 ব্রেথ আর হাইট হলো 5, কিলোমিটার থেকে আমি মিটারে বানাবো, 1000 দিয়ে গুণ করবো, তাহলে 5000 মিটার। তাহলে আয়তনে আলটিমেটলি কি বাড়ালো, মিটারের আয়তনে একক হলো মিটার কিউব বা ঘনমিটার, মিটার কিউব বা কিলোমিটার কি, যাই হোক কিউবে থাকবে আয়তনের একক। এইখানে সব মিটারে আমি কনভার্ট করে করলাম, এটা মিটার কিউব। তাহলে 1 ঘন্টায় এতটা জল সমুদ্রে গিয়ে পড়ে, আমাকে বের করতে 10 মিনিটে কতটা জল পড়বে সেটাই আমাকে বের করতে বলেছে। তাহলে 1 ঘন্টা মানে যেহেতু মিনিটে বের করতে বলেছে, 7 মিনিটে আমি বলতে পারি। তাহলে 7 মিনিটে এতটা জল সমুদ্রে গিয়ে পড়ে, 2 × 21 × 5000 মিটার কিউব। তাহলে 1 মিনিটে পড়বে কতটুকু, তাহলে 2 গুণন 21 গুণন 5000 বাই 7। তাহলে কত মিনিটে বের করতে হবে, 10 মিনিটে, মানে 10 দিয়ে গুণ করে দিলেই হবে, ইন্টু 10। এই শূন্য এই শূন্য কাটো, 3 দিয়ে কাটলে 3 × 7 21, 3 × 2 = 6, 2 2 কাটা, তাহলে 5 × 7 = 35, 1 2 3 এত মিটার কিউব। তাহলে এত মিটার কিউবকে 1 মিটার কিউব মনে রাখবে এখান থেকে, এটাও 1 মিটার কিউব ইজ ইকুয়াল টু 1 কিলোলিটার। তার মানে এত মিটার কিউবের জায়গায় আমরা লিখে দিতে পারি এত কিলোলিটার। এটাই আমাকে বের করতে বলেছে, 35000 কিলোলিটার। এখানে যদি মিটার কিউবে থাকতো তাহলে ঠিক ছিল, কোনো অসুবিধা নেই। দুইটি জায়গার মধ্যে ট্রেনের ভাড়া এবং বাসের ভাড়া, বিমানের ভাড়ার অনুপাত এত এবং যাত্রী সংখ্যার অনুপাত 3:4:5। এই মাধ্যমগুলি ভ্রমণ করতে সংগৃহীত মোট ভাড়া হয় এত টাকা। তাহলে বিমানের যাত্রীদের কাছ থেকে সংগৃহীত ভাড়া কত সেটা বের, বিমানের ক্ষেত্রে বের করতে বলছে। তাহলে কি কি যান রয়েছে আমাদের, ট্রেন, বাস, এটা বাস আর এরোপ্লেন। তাহলে দুটোর সবার ভাড়ার অনুপাত 5, 8, 12, এটা ভাড়া। আর যাত্রী সংখ্যা প্যাসেঞ্জারের অনুপাত 3, 4, 5। তাহলে একজন যাত্রীর ভাড়া যদি 5 টাকা হয় তাহলে 3 জন প্যাসেঞ্জার, তাহলে ভাড়া কত হবে এই হিসাবে বের করলে আমাকে গুণ করতে হবে, তার মানে 3 × 5 = 15। বাসের ক্ষেত্রেও ঠিক তাই, 4 × 8 = 32, 5 × 12 = 60। তাহলে আলটিমেটলি এখানে কি পেলাম, টোটাল ভাড়া। টোটাল ভাড়া অনুপাত হিসাবে, টোটাল ভাড়া অনুপাত, টোটাল সাম করে দাও আমাদের, তাহলে কত হয়, 60 আর 30 যোগ করলে হলো 92, 92 আর 15 যোগ করলে 107, 107। টোটাল ভাড়া আমরা সাম করে দিলাম, এটা হলো 107। কেন সাম করলাম, যেহেতু আমাদের টোটাল ভাড়া জানা। তাহলে 107 ইজ ইকুয়াল টু, আমি এখন বলতে পারি 107,000। তাহলে 1 এর ভ্যালু হবে 1, 1 2 3। আমাকে বের করতে বিমানের যাত্রীদের ভাড়া, বিমানের ক্ষেত্রে কোনটা, এরোপ্লেন, মানে 60 এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে 6, 4টা 0, অপশন। একটি নির্দিষ্ট তথ্যের গড় এবং মধ্যমান অনুপাত 4:5 এবং তাহলে এর গড় ও প্রচুরকের অনুপাত কত। এই অঙ্কটা করার জন্য একটা ফর্মুলা জানতে হবে, সেটা নোট করে নাও। মোড ইজ ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। মোট মানে কি, গড় এবং মধ্যমান অনুপাত। মোট মানে এখানে প্রচুরক, মোটকে বাংলায় বলা হয় প্রচুরক, আর মিডিয়ানকে বাংলায় বলা হয় মধ্যমা, আর মিন মানে তোমরা জানো সেটা হলো গড়। তাহলে আমরা এখান থেকে মোডের মান বের করবো, মানে প্রচুরকের মানটা বের করব। তাহলে দেখো মিডিয়ান আর গড় মানে মিন, আর মধ্যমা মানে মিডিয়ান, এমডি দিয়ে লিখে দিলাম, যার অনুপাত দেওয়া রয়েছে 4:5। তাই একে যদি অনুপাত x দিয়ে গুণ করতে পারি আমরা, তাহলে সেটা হবে 4x আর মিডিয়ান হবে 5x। এখন মানগুলো এখানে বসিয়ে দাও, মিডিয়ানের জায়গায় 5x বসাবো, 3 × 5 = 15x মাইনাস মিনের মান 4x, তো 4 দোকানে 8x। তাহলে মোট বেরিয়ে গেল হলো আমাদের 7x, আর মোট মানেই হলো আমাদের প্রচুরকের মান বেরিয়ে গেল।
আমাকে বের করতে গড় এবং প্রচুরকের অনুপাত। তাহলে গড় কত? 4x ছিল না গড়, এই যে গড় হলো আমাদের 4x, এই যে গড়, তাহলে 4x হলো আমাদের গড়ের মান ইস্টু, আর আমাদের দরকার প্রচুরকের মান, প্রচুরক বের করলাম 7x, এর অনুপাত কত? 4:7, অপশন সি। পরেরটা একটা সিম্পলিফিকেশন সিরিজ রিলেটেড অঙ্ক, দেওয়া রয়েছে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 14 স্কোয়ার 101, আমাকে এর মান নির্ণয় করতে বলছি। এই টাইপের অঙ্কটাকে কমন ভাবতে হবে। দেখো এখান থেকে যদি আমি 3 স্কোয়ার কমন নিই, মানে 9 যদি কমন নেই, 9 কমন নিলে কি হবে? 3 তিরিক্ষে 9, 9 থেকে 9 গেলে 1 হয়ে গেল, ভাগ যাবে। 6 6 36, 36 থেকে 9 গেলে 4 পাবো, বা দেখো 4 একবার কার স্কোয়ার? 2 স্কোয়ার, তার মানে বোঝা যাচ্ছে এত। আবার 9 9 81, 81 থেকে 9 কমলে পাবো কি? 9 9 কার স্কোয়ার? 3 স্কোয়ার, তার মানে এমন করতে করতে ডট 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 করে ভালো করে লক্ষ্য করো, 3 14 42, 14 স্কোয়ারে গিয়ে পৌঁছবে। এই হলো লজিক। এবার ভালো করে লক্ষ্য করো, 1 স্কোয়ার 2 স্কোয়ার 14 স্কোয়ারের ভ্যালু হলো 1015, তার মানে এই গোটাটার জায়গায় আমি লিখতে পারি 1015, 9 ইন্টু 1015 হবে আমাদের সঠিক। 5 নং 45-এর 5, 9 4 13 গেল, 5 নং 45-এর 5, 9 9 4 13, 1 9 9, তাহলে 9135 হবে সঠিক, অপশন টি। এইবার একটা ডাটা বার ডায়াগ্রামের অঙ্ক। বার গ্রাফটি 2014 থেকে 18 সাল পর্যন্ত বিভিন্ন বছরের সাবস্ক্রিপশন পরিষেবা করে, আচ্ছা, এবং 2015 থেকে 2018 সাল পর্যন্ত সাবস্ক্রিপশন পরিষেবা যুক্ত মোবাইল অ্যাপ্লিকেশন দ্বারা প্রকাশিত ওয়েব সিরিজের গড় নির্ণয় করতে হবে। 2015 থেকে 18 পর্যন্ত গড়, 2015 কত রয়েছে? 35, 2016তেও 35, 2017 হলো 42, আর 2048, এই চারটার গড় নির্ণয় করতে হবে। গড় নির্ণয় করে সবগুলোকে সাম করা দরকার, 35 70, 8 2 10, 4 4 8 একে 9, টোটাল যোগ করলে 160, তাহলে কতগুলো রয়েছে? চারটার টার্ম, তাহলে এভারেজ করলে 4 দিয়ে ভাগ করতে হবে, 40, অপশন ডি। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার যোগফল নির্ণয় করে যাদের গসাগু 24, তার মানে গসাগু 24 হওয়ার হলো কি? 3 অঙ্কের এমন একটি বৃহত্তম সংখ্যা পাবো বা 4 অঙ্কের একটি ক্ষুদ্রতম সংখ্যা পাবো যা 24 দিয়ে ভাগ যাবে, তার মানে গসাগু হওয়ার অর্থমাটিক কোন সংখ্যার গসাগু 24, তার মানে কি যেই সংখ্যাটা ছিল, যে দুটো সংখ্যা তাদেরকে নিশ্চয়ই 24 দিয়ে ভাগ করলে মিলবে, এই হলো অঙ্ক। তাহলে আমাকে বের করতে হবে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার যোগফল নির্ণয় করব, মানে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা আমরা বের করতে হবে, এমন একটা সংখ্যা যা 24 দ্বারা বিভাজ্য, সেই সংখ্যা দুটো বেরিয়ে যাবে, সেই সংখ্যা দুটো আবার সাম করতে হবে, এই হলো অঙ্ক। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 3টা 9, গসাগু মানে কি? 24 দিয়ে ভাগ যাবে, তার মানে 3 অঙ্কের বৃহত্তম 24 দিয়ে ভাগ করবো আমরা, 3 অঙ্কের বেশি 9, 3টা 9 যে পেলাম, এটা 24 দিয়ে ভাগ করলে কি মিলবে? কোনোদিনই মিলবে না। তার মানে কি এমন একটা সংখ্যা আমরা বের করবো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা নিয়ারেস্ট, যেটা 24 দিয়ে ভাগ করলে, সেটাই আমাকে বের করতে হবে মোদ্দা কথা। তাহলে কি করবো? 24 দিয়ে ভাগ দিতে হবে, 3 24 এবং 72, 4 24 এবং 96, 4 দিয়ে দাও 96, 1 4 4 16 6, 4 দোকানে 9, ঠিক আছে। তাহলে এখানে কত? 19। এখন ভালো করে লক্ষ্য করো, 9 থেকে 6 বিয়োগ করলে 3, একটু ভুল হয়ে গেছে। এবার ভালো করে লক্ষ্য করো, 999 থেকে যদি 4 4 16 6, 4 দোকানে 8, একে 9, তাহলে 9 থেকে 6 বিয়োগ করলাম 3, এত। 999 থেকে যদি আমরা 39 বিয়োগ করে দেই, তাহলে পাবো কি? 9 9 0, 9 থেকে 3 বিয়োগ করলে 6, 960। আচ্ছা, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 24 থেকে গেল এত। আবার একটু ভালো করে লক্ষ্য করো দেখি, 39 থেকে, তার মানে এর থেকে বোঝা গেল 999 39, আবার একটু করে লক্ষ্য করো, 39 কে আবার ভাগ যাচ্ছে, আরো ছোট হয়ে যাবে, এবার একদম ক্লিয়ারলি হয়ে যাবে। 24 কে কত? 24, এটার আমাদের দরকার নেই এখন, আরেকবার যাচ্ছে, অবশিষ্ট পর্যন্ত নিয়ে আসতে হবে, সেটা মাথায় রাখতে হবে। কিন্তু 9 থেকে 4 বিয়োগ করলে 5, এবার তুমি দেখো এটার থেকে এটা বিয়োগ দিতে হবে অবশিষ্টটা, তাই 999 থেকে আমি অবশিষ্ট বিয়োগ করলাম, 9 থেকে 5 বিয়োগ করলে 4, 9 থেকে 1 বিয়োগ করলে 984। কেন আমি অবশিষ্টটা বিয়োগ করলাম? কারণ কি, এখানে ভাগ করার পর 15 অবশিষ্ট রইল, তার 15 অবশিষ্ট থাকার অর্থ কি? এর সঙ্গে 15 অতিরিক্ত, আমাদের 15 যদি না থাকতো তাহলে সেটা অবশ্যই 24 দিয়ে ভাগ করে মিলতো। তাহলে এর থেকে আমি বলতে পারি 999 থেকে যদি আমি 15 বিয়োগ করি, তাহলে যেই সংখ্যাটা পাবো সেটা অবশ্যই 24 দিয়ে ভাগ করলে মিলবে।
তাহলে যদি বলতো কত বিয়োগ করলে ক্ষুদ্রতম, তাহলে 15,999 থেকে ক্ষুদ্রতম 15 সংখ্যা যদি আমরা বিয়োগ করি তাহলে যে সংখ্যাটা বেরায় সেটা হলো 984, সেটা অবশ্যই 24 দ্বারা ভাগ করলে মিলবে। তাহলে গেল একটা কেস। আরেকটা ভাবে হতে পারে, একবার বিয়োগ করেও তো আমরা করতে পারি, একবার যোগ করে করতে পারি। যোগ করব কিভাবে? 999, এবার দেখো এই দুটোর মধ্যে বিয়োগ নাও, তাহলে কত দাঁড়াবে? 9। তাহলে 999 এর সঙ্গে 9 এবার যোগ করব, যোগ করলে হবে 9 9 18, 9 কে 10, 9 কে 10, 1008। তাহলে দেখো এখান থেকে আমি দুটো কনসেপ্ট তোমাকে শিখবো, সেটা হলো 999 এর সঙ্গে সর্বনিম্ন, পরীক্ষা জিজ্ঞেস করতে পারে 999 এর সঙ্গে সর্বনিম্ন কত বিয়োগ করলে সেই সংখ্যাটা 24 দিয়ে ভাগ করলে মিলবে, 15 বিয়োগ করলে। আর সংখ্যাটা কত হবে? 984। আবার উল্টা হবে জিজ্ঞাসা করতে পারে 999 এর সঙ্গে সর্বনিম্ন কত যোগ করলে 24 দিয়ে ভাগ করলে মিলবে, সেটা হলো 9 যোগ করলে। যোগের সময় আমাদের বের করার নিয়ম কি? 24 থেকে 15 যেটা অবশিষ্ট থাকবে সেটা যেটা ভাগ করে সেটা বিয়োগ করে নেবে, যেটা অ্যান্সার বেরোবে সেটা যোগ করে দেবে, তাহলে 1008। তাহলে আমাকে প্রশ্নে বলেছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা? 984, যেটা 24 দিয়ে ভাগ করলে মেলে। আবার 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলছে, দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 108 বেরিয়ে গিয়েছে, সেটাও কি 24 দিয়ে ভাগ করলে মেলে। আমাকে বের করতে বলছে যে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করে যা 24 দিয়ে ভাগ করলে মিলবে, সেটাই আমি বের করে দিলাম। এখন কি বলছে? এই দুটোর যোগফল নির্ণয় করতে, এই হলো অঙ্ক, যোগ করে দাও। 8 4 12 2, 8 একে 9, 9 9 1, 1992 হবে সঠিক উত্তর, অপশন ডি। পরেরটা x³ প্লাস y³ ইজ ইকুয়াল টু 35, x প্লাস y ইজ ইকুয়াল টু 5। এখান থেকে আমাকে বের করতে বলছে x ফর y² এর মান কত। দেখো এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে একটু ব্রেন খাটাবে, যে ভিডিও পুটিংয়ের সাহায্যে বের করতে পারছি কিনা। একটু সাপোজ x এর জায়গায় 3 ভাবো, y এর জায়গায় 2 ভাবো, 3 আর 2 যোগ করলে 5। আবার একটু লক্ষ্য করো তো, x এর জায়গায় 3, তাহলে 3 এর কিউব কত হয়? 27, 2 এর কিউব 8, যোগ করে তাহলে কত হয়? 35। তাই আমি স্পষ্টভাবেই বলতে পারি x এর জায়গায় 3 এবং y এর জায়গায় 2 বসালে দুটো ইকুয়েশনকেই স্যাটিসফ্যাকশন করছে, তার মানে x ইকুয়াল টু 3 এবং y ইকুয়াল টু 2। এবার মানটা বসিয়ে দাও, x এর মান 3, 3 এর মাথায় 4 বসবে, প্লাস y এর মাথায় 2, 2 এর মাথায় 4, 3 টু দি পাওয়ার 4 মানে হলো 81, আর 2 টু দি পাওয়ার 4 মানে 16, যোগ করলে হবে 97। এছাড়াও তোমরা এই অঙ্কটা ফর্মুলা দিয়ে করতে পারো, সেই ক্ষেত্রে সময়টা বেশি লাগবে। 25 মিটার উঁচু একটি পাহাড়ের চূড়া থেকে একটি টাওয়ারে শীর্ষের উন্নতি কোণটি টাওয়ারের পাদদেশে অবনতি কোণের সমান, তাই টাওয়ারের উচ্চতা নির্ণয় করো। তাই ছবি তোমাকে ড্র করতে হবে, এটা হাইট এন্ড ডিস্টেন্সের অঙ্ক। 25 মিটার উঁচু পাহাড় থেকে একটি টাওয়ার, যে টাওয়ারটা নিশ্চয়ই বড় হবে, তাহলে এটা টাওয়ার আমাদের। আর 25 মিটার উঁচু পাহাড় থেকে, এটা 25 মিটার উঁচু পাহাড় থেকে টাওয়ারের শীর্ষে দেখছে, শীর্ষে কত ডিগ্রি উন্নতি কোণে দেখছে সেটা আমাদের দেওয়া নেই, মনে কর থিটা কোণে দেখলো, এটা হলো উন্নতি কোণ। আবার কি বলেছে? টাওয়ারের শীর্ষের উন্নতি কোণটি, একটি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণটি টাওয়ারের পাদদেশের উন্নতি কোণের সমান। আবার এখান থেকে টাওয়ারের পাদদেশে দেখেছে, আবার এই যে টাওয়ারের পাদদেশে। প্রথম কোশ্চেন কি বলছিল আরেকটু বলে নেই। 25 মিটার উঁচু পাহাড়, এবি হলো আমাদের পাহাড়। এবার পাহাড়ের চূড়া থেকে টাওয়ার দেখেছে, টাওয়ার হলো আমাদের সিডি। এই শীর্ষে দেখলো, এই যে সি পয়েন্টে যখন উপর দিকে তাকিয়ে দেখবে সেটা হলো উন্নতি কোণ, কত ডিগ্রি কোণে দেখলো সেটা আমি দেওয়া নেই, সেটা আমি থিটা ধরে নিলাম। আবার কি বলেছে? পাদদেশে দেখেছে, মানে চলো এই টাওয়ারের নিচে দেখেছে, এই একই বিন্দু থেকে, এই যে থিটা কোণ, নিচে দেখা মানে কোন উপর থেকে নিচে দেখা মানে অবনতি কোণ, সেটা হলো থিটা কোণে দেখলো। এখন এখান থেকে বের করতে বলেছে আমাদের সিডি যে টাওয়ারটা রয়েছে সেই টাওয়ারটার হাইট কত। আমি এখানে অঙ্কর সুবিধার একটা নাম দিয়ে দিলাম এম। তাহলে এখান থেকে লক্ষ্য করো, এখান থেকে দুটো অনেকগুলি ত্রিভুজ পেয়েছি, আমাদের কাজের জন্য দুটো ত্রিভুজ আমি এখান থেকে নেব, সেটা হলো ACM। আবার একটা ত্রিভুজ নিয়ে কাজ করব আমরা, সেটা হলো ADM। এই দুটোই সমকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকে এই টাইপের অঙ্ক সবসময় সাইন থিটা কস রিলেটেড অঙ্ক, সেটা মাথায় রাখবে। তাহলে গেল, এখন 25 এর মানে ওটা জানি আমরা। তাহলে এখানে লক্ষ্য করো, এটা যদি 25 হয় তাহলে এই পাশে এতটুকু আমাদের 25 হবে। এবার আমরা ACM থেকে পাই লম্ব বাই ভূমি, মানে সিএম আমাদের লম্ব, ত্রিভুজ এসিএম এর ক্ষেত্রে সিএম লম্ব, আর ভূমিও মানে কোনটা? কোণের সঙ্গে যেই বাহুটা থাকে সেটাকে আমরা ভূমি, তাহলে এম হলো ভূমি। তাহলে এর মান কি নিলাম আমি? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি মানে আমাদের ত্রিকোণমিতির কনসেপ্টে যেটার মান আমরা বলি থিটা, ট্যান,
তাহলে ট্যান কোনটা এখানে থিটা, তাই থিটা বসাবো। এই একই রকম ভাবে এডিএম কাজ করবে। এডিএম এর ক্ষেত্রে লম্ব বাই ভূমি, লম্ব কোনটা, লম্ব আমাদের এমডি আর ভূমি হলো আমাদের এম, তাহলে এটাও আবার ট্যান থিটা সেম কোণই হবে। তাহলে লম্ব আমাদের এমডি আর ভূমি মানে কোণের সঙ্গে যেই বাহুটা থাকবে সেটা ভূমি, মানে এম ভূমি এম। দেখো দুটোই তো ট্যান থিটার মান, আমি তাহলে বলতে পারি এই দুটো ইকুয়াল টু, এটাই আমাকে করতে হবে, এই কাজটাই করতে হবে। সিএম বাই এ এম ইজ ইকুয়াল টু এমডি বাই এম। এম এম আউট হয়ে গেল, তাহলে বলতে পারি আমি এখান থেকে সিএম ইজ ইকুয়াল টু এমডি। তাহলে সিএম ইকুয়াল টু এমডি হলে এমডির মান আমাদের 25 জানা, তাহলে সিএম এর মানও 25 হবে, এটাই আমরা প্রুভ করলাম। তাহলে দেখো এবার সিডির মান দরকার, তাহলে সিডির মান কত হবে, এই দুটো যোগফল 25 প্লাস 25 মানে 50, এটাই হবে সিডির মান। ছবি দেখে দেখো সিডি মানে কি, সিডি মানে সিএম প্লাস এমডি, সিডি মানে হলো সিএম, এই যে সিএম প্লাস নিচের এমডি, তাহলে দুটোর মানে 25, তাহলে 25 25 50, এটাই আমাকে বের করতে বলছে, অপশন সি। আজকের ক্লাসে এই 22খানা অঙ্ক ছিল, সেগুলো সলভ করে দিলাম। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুর সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে সকলেই এই ক্লাস থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।